নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে তবে গল্পের নিচে লাইক করে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়ুন, গল্প শুনুন, গল্প পড়ুন। আজকে আমি পড়ব তারাপদ রায়ের লেখা ছোট গল্প স্ত্রী ও মহিলা। দুটি গল্পের বিষয়বস্তু প্রায় একই, তবে দুটি দু রকমের। প্রথম গল্পটি গোলমেলে এবং খুব সংক্ষিপ্ত। এক ভদ্রলোককে তার এক পরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, কাল বিকেলে আপনাকে বাজারের সামনে দেখলাম এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছেন। অর্ধপ্রশ্নবোধক এই বাক্যের উত্তরে ভদ্রলোক বলেছিলেন, আরে না, উনি কোনো মহিলা নন, উনি আমার স্ত্রী। দ্বিতীয় গল্পটি অনেকের পরিচিত, আমি নিজেও আগে বলেছি। এই গল্পটিও কথোপকথনের ভঙ্গিতে বলাই ভালো। দুজনের মধ্যে দেখা হয়েছে, পুরনো চেনা জানা, হঠাৎ হঠাৎ আজকাল দেখা হয়। প্রথম জন, পরশুদিন বিকেলে বাজারের সামনে তোমাকে দেখলাম একজন সুন্দরী মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছ। সুন্দরীটি কে? বলতে পারি তোমাকে, তবে এক শর্তে। কী শর্ত? বলো, আমার স্ত্রীকে কোনোদিন বলবে না? না না, বলবো না। আর তাছাড়া তোমার স্ত্রীকে তো আমি চিনিই না, কখনো দেখিনি। ওই সুন্দরী আমার স্ত্রী। এই দুটি গল্প মোটামুটি মন্দের ভালো, মহিলাদের বিপক্ষে বিশেষ যায়নি। স্বামী স্ত্রী সংক্রান্ত যত রকম গল্প প্রচলিত আছে তার অধিকাংশই স্ত্রী বিরোধী। এর দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো, এসব গল্পের রচনাকার হলেন পুরুষেরা। এসবই পুরুষ সমাজের গল্প। দ্বিতীয় কারণটি আমার মনে হয়, স্বামীদের বা পুরুষদের সম্পর্কে মহিলা মহলে হয়তো কিছু কিছু গল্প থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে অতিশয় বিপজ্জনক এবং চনমনে কাহিনীমালা, যা পুরুষদের কখনোই কর্ণগোচর হয় না। স্ত্রী শাসিত বিপর্যস্ত পতিদেবতাদের চমৎকার সব গল্প আছে বাংলা ভাষায়। বঙ্কিমচন্দ্রে আছে, রবীন্দ্রনাথেও আছে। দজ্জাল, গৃহিণী শরৎচন্দ্রের বহু উপন্যাসের উপজীব্য। হাসির গল্পের সীমানায় পরশুরাম সুযোগ পেলেই মিনিমুখ স্বামীকে এক হাত নিয়েছেন। ভীরু গোবেচারা স্বামীর চরিত্র সৈয়দ মুজতবা আলীর রম্যরচনাতে বারবার ঘুরে ফিরে এসেছে। শিবরাম চক্রবর্তীর স্বামী মানেই আসামি থেকে নব্য সঞ্জীব চট্টোপাধ্যায়ের তির্যক কলমে গোবেচারা স্বামীর দুঃখের কাহিনী পড়ে বাঙালি পাঠক হেসে চলেছে তো চলেইছে। সাহিত্যে যদি স্বামীবৃন্দ এত হাস্যকর ভূমিকা পেয়ে থাকেন, তবে লোকগল্পে বটতলার রসিকতায় পথ চলতি টুকরো হাসির কথিকায় স্ত্রীদের এত হেনস্থা কেন? এই প্রশ্নের উত্তর এই মূর্খ কলমকারের জানা নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি যত খুচরো হাসির গল্পের সম্মুখীন হয়েছি, তার মধ্যে স্বামী জব্দ কাহিনীর চেয়ে স্ত্রী জব্দ কাহিনীর সংখ্যা বহুগুণ বেশি। কলকাতা থেকে সামান্য দূরে এক মফস্বল শহরে আমার এক কনিষ্ঠ বন্ধুর বাড়িতে কয়েক বছর আগে একবার কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। ছেলেটি, নাম ধরা যাক রমেশ, কিছুদিন আগে বিয়ে করেছে। সে আমাকে নিমন্ত্রণ করে তার নতুন সংসার কেমন চলছে তা দেখে যেতে বলেছিল। গিয়ে দেখলাম ভালোই। নতুন বউটি মোটামুটি সুন্দরী ও বুদ্ধিমতী। বাড়ি ঘর ভালোই সাজিয়েছে। বাইরের ঘরে তক্তপোশের উপরে হারমোনিয়াম। বুঝলাম মেয়েটি সঙ্গীত চর্চাও করে। সব মিলে ভালোই লাগলো। মোটামুটি দুজনে মিলিয়ে মিশিয়ে নিয়েছে। শুধু একটা ছোট জিনিসে খটকা লেগেছিল। নববধূ সকালে নিয়মিত হারমোনিয়াম নিয়ে গলা সাধতে বসে এবং সেই মুহূর্তে রমেশ ছুট্টে বাড়ির থেকে বেরিয়ে সামনের রাস্তায় গিয়ে দাঁড়ায়। তৃতীয় দিনের মাথায় আমি রমেশকে ধরলাম। বৌমা, গান আরম্ভ করলি, তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও কেন? রমেশ অম্লান বদনে বলল, প্রাণ বাঁচানোর জন্য। আমি একটু উষ্মা প্রকাশ করলাম। বৌমার গান এমন কি খারাপ যে তোমার প্রাণহানি হবে? রমেশ বলল, না, তা ঠিক নয়। আসলে হলো কি, এ পাড়ার লোকেরা স্ত্রী নিগ্রহ একেবারে সহ্য করে না।
ওই যে আজকালকার বউ ঠ্যাঙানো বউ পোড়ানো হয়েছে না, এসব নতুন ফ্যাশনে পুরনো পাড়ার লোকেরা সহ্য করবে না। আমি অবাক, বৌমার গান গাওয়ার সঙ্গে তোমার স্ত্রী ঠ্যাঙানোর কি সম্পর্ক? রমেশ বলল, বুঝছেন না, ওর ওই গান গাওয়া শুনে পাড়ার লোকেরা অনায়াসেই ভাবতে পারে আমি ওকে পেটাচ্ছি, তাই ও চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। সেই জন্য গান গাওয়া আরম্ভ হওয়া মাত্র আমি ছুটে গিয়ে রাস্তায় দাঁড়াই, পাড়ার লোকেরা দেখুক আমি ওকে পেটাচ্ছি বা ঠ্যাঙাচ্ছি না, ও একা একাই ওরকম করছে। স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে পরের কাহিনীটি বৈরাগ্য বিধুর, প্রায় সেই বিখ্যাত লালাবাবুর বেলা যায় গল্পটির মতো। এই ক্ষুদ্র কাহিনীর নায়কের নাম অনুকূলবাবু, নায়িকা অনুদেবী, অনুকূলবাবুর স্ত্রী। অনুকূলবাবু বড় বেশি ধূমপান করেন, দৈনিক ৩-৪ প্যাকেট, প্রায় ৩০-৪০টা। এই নিয়ে অনুদেবীর সঙ্গে অনুকূলবাবুর অহরহ খিটিমিটি। রাত দিন অনুদেবী স্বামীকে গঞ্জনা দেন, কেন এত সিগারেট খাও, বাড়িঘর নোংরা করো, তোমার গা দিয়ে মরা পোড়া গন্ধ, ইত্যাদি ইত্যাদি। যথারীতি অনুকূলবাবু মুখ বুজে সব সহ্য করে যান এবং গালিগালাজের মাত্রা যেমন বেড়ে চলে, সেই যন্ত্রণা উপশম করবার জন্য সিগারেট খাওয়ার মাত্রাও বেড়ে চলে। অনুকূলবাবুর পাশের বাড়িতে থাকেন প্রতিকূলবাবু। প্রতিকূলবাবুও খুব সিগারেট খান, কিন্তু কি এক অজ্ঞাত কারণে আজ 2 দিন হলো প্রতিকূলবাবু সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। কি করে যেন অনুদেবী এ খবরটা পেয়ে গেছেন, ফলে তার গঞ্জনা এখন আরও তীব্র হয়ে উঠেছে। সেদিন রাত্রে অনুকূলবাবু শুতে যাবেন, সবে দিনের শেষ সিগারেটটি ধরিয়েছেন। অনুদেবী বললেন, ওই তো সামনের বাড়ির প্রতিকূলবাবু, কি রকম সিগারেট খাওয়া ছেড়ে দিলেন, তুমি পারো না? অনুকূলবাবু সিগারেটে একটা জোর টান দিয়ে অতিশয় বিরস মুখে বললেন, না, পারি না। অনুদেবী আরও উত্তেজিত হয়ে বললেন, কেন, কেন পারবে না? তোমার মনে জোর নেই? তোমার গায়ে মানুষের রক্ত নেই? সিগারেটে শেষ সুখটান দিতে গিয়ে অনুকূলবাবুর গলায় বোধহয় একটু ধোঁয়া আটকিয়ে গিয়েছিল, কিংবা অন্য কোনো কারণে স্বভাবত শান্ত ভদ্রলোক হঠাৎ দাঁত কিড়মিড় করে বলে উঠলেন, কি, আমার মনে জোর নেই, দেখাচ্ছি তোমাকে। অনুকূলবাবু সিগারেটটি ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গিয়ে বিছানা থেকে মাথার বালিশ আর আলনা থেকে একটা চাদর নিয়ে সোজা বাইরের ঘরে চলে গেলেন। যাওয়ার সময় স্ত্রীকে বললেন, আজ থেকে আমি বাইরের ঘরে আলাদা শোবো। যেমন কথা তেমন কাজ, যাকে বলে মনের জোর তাই দেখালেন অনুকূলবাবু। তিনি সেই যে বাইরের ঘরে বালিশ নিয়ে গেলেন, আর শোয়ার ঘরে এলেন না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, শোয়ার ঘরে অনুদেবী আর বাইরের ঘরে অনুকূলবাবু। রাত আর যায় না। অবশেষে একদিন রাতে খাওয়া দাওয়ার পরে অনুকূলবাবু বাইরের ঘরে শুতে গেছেন, হঠাৎ অনুদেবী এসে দরজায় দাঁড়ালেন। জিজ্ঞাসু দৃষ্টিতে অনুকূলবাবু তার দিকে তাকাতে অনুদেবী বললেন, ওগো, জানলায় দাঁড়িয়ে দেখো, ওই পাশের বারান্দায় ও বাড়ির প্রতিকূলবাবু আবার সিগারেট খাচ্ছেন। স্বামী স্ত্রীর ব্যাপারে আর একটা মনের জোরের কথা বলি। গল্পটার মধ্যে কিঞ্চিত ছমছমে ভাব আছে, তবু বলি। আমার এক সহকর্মী বেশ কিছুদিন খুব মন ভার, মুখ কালো করে বসে থাকতো। অন্যের ব্যক্তিগত ব্যাপারে মাথা না গলানোই ভালো, তবু তার এই অবস্থা দেখে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, তুমি মনে জোর করো, তোমার দুর্ভাবনা দূরে ছুঁড়ে ফেলে দাও। সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, দাদা, শুধু মনের জোরে হবে না, গায়ের জোরও লাগবে, আমার অত গায়ে জোর নেই। আমি বিস্মিত হয়ে বললাম, গায়ের জোর? সে বলল, হ্যাঁ দাদা, আমার স্ত্রীকে তো দেখেননি, পাক্কা 80 কেজি ওজন। দূরে ছুঁড়ে ফেলতে গেলে শুধু মনের জোরে হবে না, বেশ গায়ের জোর লাগবে।